স্বাগতম সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি আগের দিন ভূগোল বিষয়ে তোমাদের আলোচনা করেছিলাম। ভূগোল বিষয়ে ষষ্ঠ শ্রেণীর আকাশ ভরা সূর্য তারা। আজ এই চ্যাপ্টারগুলোরই কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। পরীক্ষায় যে ধরনের প্রশ্ন থাকে আমি এখন সেই ধরনের প্রশ্ন কিছু আলোচনা করব। প্রথমে ১ নম্বরে কিছু প্রশ্ন আলোচনা করি, যেগুলো হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। মানে প্রশ্নটার অনেকগুলো উত্তরের অপশন থাকবে, সেই অপশনগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে, দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোক বিন্দুকে আমরা দেখি, সেগুলোকে কি বলবো? ১ নম্বর হচ্ছে নীহারিকা, জ্যোতিষ্ক, গ্রহাণু না গ্রহাণুপুঞ্জ। দেখো, আমি আগের দিন বলেছিলাম যে দিনের বেলায় সূর্য এবং রাতের বেলায় চাঁদ, তারা সহ অন্যান্য যা কিছু আমরা উজ্জ্বল ভাবে দেখি সেগুলোকে আমরা বলি জ্যোতিষ্ক। তাহলে এই প্রশ্নটার উত্তর হবে জ্যোতিষ্ক। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, ছোট লাল তারার উষ্ণতা কেমন থাকে? ১ নম্বর অপশন যেটা আছে সেটা আছে সব থেকে বেশি থাকে, সব থেকে কম থাকে, মাঝারি হয়, না এগুলি কোনোটাই না। উষ্ণতাটা কেমন থাকে? ছোট লাল তারার উষ্ণতা সবচেয়ে কম থাকে। আমরা এটাও জেনেছিলাম যে সাদা তারার উষ্ণতা কিন্তু সবচেয়ে বেশি, এবং রাতের আকাশে যে উজ্জ্বল তারাগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু সাদা তারা। ৩ নম্বর প্রশ্ন, এক একটি তারার ঝাঁককে আমরা কি বলবো? অপশন আছে নক্ষত্র মণ্ডল, ছায়াপথ, নীহারিকা। তাহলে দেখো, আমরা বলেছিলাম যে অনেকগুলি তারা যখন একসঙ্গে দলবদ্ধভাবে অবস্থান করত তখন তাদের আমরা বলি নক্ষত্র মণ্ডল। পরের প্রশ্ন, কালপুরুষ হলো এক ধরনের সৌরমণ্ডল, নক্ষত্রমণ্ডল, ছায়াপথ না বকমণ্ডল? দেখো, কালপুরুষের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে অনেকগুলি তারা একসঙ্গে দলবদ্ধভাবে অবস্থান করছে। তাহলে আগের যে প্রশ্নটা বললাম, তো এখানেও কিন্তু অনেকগুলি তারা কিন্তু এক ঝাঁক ভাবে অবস্থান করছে বলে এদের আমরা বলবো নক্ষত্রমণ্ডলী কিন্তু বলবো। এর উত্তরটা হবে নক্ষত্রমণ্ডল। এর পরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় নেয়? অপশন আছে ৮ মিনিট ২০ সেকেন্ড, ৮ মিনিট ১৮ সেকেন্ড, ৮ মিনিট না ২০ সেকেন্ড? এর উত্তর হবে ৮ মিনিট ২০ সেকেন্ড। সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে সময় নেয় ৮ মিনিট ২০ সেকেন্ড। এরপর আমরা ১ নম্বরই প্রশ্ন আলোচনা করব, কিন্তু একটু অতি সংক্ষিপ্ত উত্তর হবে এবং একটি শূন্যস্থান ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস, ধূলিকণার বিরাট মেঘ হলো কি? তাহলে আবার বলছি, হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস, ধূলিকণার বিরাট মেঘ হলো, উত্তর হবে নীহারিকা। পরের প্রশ্ন, পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরি দূরত্ব ড্যাশ আলোকবর্ষ। তাহলে আমরা আগের দিন জেনেছিলাম যে সূর্য ছাড়াও কিন্তু পৃথিবীর একটি কাছের নক্ষত্র আছে, সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। এর দূরত্ব 4.2 আলোকবর্ষ। 22 শূন্যস্থানে আলোর গতিবেগ ড্যাশ। তাহলে 22 শূন্যস্থানে আলোর গতিবেগ ৩ লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড, যেটাকে আমরা বলেছিলাম যে আলোর গতিবেগ কত। তাহলে 22 শূন্যস্থানে আলোর গতিবেগ ৩ লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড। খালি চোখে মাত্র ড্যাশ এর মতো নক্ষত্র আমরা দেখতে পাই। তাহলে খালি চোখে আমরা রাতের আকাশে যদি দেখি, সেখানে আমরা প্রায় ৬,০০০ এর মতো নক্ষত্র দেখতে পাই। এরপরে প্রশ্ন হচ্ছে, ধ্রুবতারা আকাশের কোন দিকে দেখা যায়? ধ্রুবতারা আকাশের উত্তর দিকে দেখা যায়। কারণ কি, আগেকার দিনে যখন এত যন্ত্রাংশে আবিষ্কৃত হয়নি, তখন নাবিকরা এই ধ্রুবতারা দেখে কিন্তু সমুদ্রের মধ্যে কিন্তু দিক নির্ণয় করত।
ধ্রুবতারা কিন্তু দিক নির্ণয় করতেও সাহায্য করে। এরপরে ১ নম্বরই প্রশ্ন আলোচনা করব। এখানে আমরা ঠিক ভুল নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ক্যাসিওপিয়া এম আকৃতির হয়। হ্যাঁ, সত্যি ক্যাসিওপিয়া এম আকৃতির মধ্যে হয়। ক্যাসিওপিয়া একটি নক্ষত্র মণ্ডলের উদাহরণ। ঠিক। পরের প্রশ্ন, সাদা তারার উষ্ণতা সবচেয়ে কম। তাহলে এই প্রশ্নটা কিন্তু ভুল। কারণ কি, সাদা তারার উষ্ণতা হচ্ছে সবচেয়ে বেশি এবং রাতের আকাশে সাদা তারাই আমরা উজ্জ্বল ভাবে দেখতে পাই। পরের প্রশ্ন, প্রায় ১৪০০ কোটি বছর আগে মহাবিশ্বের সম্প্রসারণ শুরু হয়। আগের ক্লাসে আমরা বলেছিলাম যে প্রায় ১৪০০ কোটি বছর আগে একটা বিন্দু মতো অংশ থেকে কিন্তু মহাবিশ্বের সম্প্রসারণ শুরু হয়। তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে ঠিক। পরের প্রশ্ন, প্ল্যানেটোরিয়ামে কৃত্রিম উপগ্রহ দেখা যায় না। তাহলে প্ল্যানেটোরিয়াম কি না, যেখান থেকে টেলিস্কোপ রাখা থাকে, সেই টেলিস্কোপ থেকে এই প্ল্যানেটোরিয়ামে কৃত্রিম উপগ্রহ দেখা যায়। এটা হবে ভুল, দেখা যায় না, এটা ভুল। প্ল্যানেটোরিয়ামের মধ্যে আমরা গ্রহ, নক্ষত্র, কৃত্রিম উপগ্রহ এগুলো সবেরই কিন্তু একটা চিত্র বা ভিজুয়াল জিনিসটা আমরা কিন্তু দেখতে পাই। আচ্ছা, এরপরে আর একটু সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন। এই প্রশ্নের উত্তরের মানগুলো হচ্ছে ২ নম্বর করে কাকে বলে টাইপের প্রশ্ন থাকবে। তাহলে এখানে প্রথম প্রশ্ন আছে, জ্যোতিষ্ক কাকে বলে। আর ক্লাস শুরু, এই ক্লাসটা আকাশ পড়া শুরু তারা ক্লাসটা শুরু হওয়ার আগেই আমি বলেছিলাম যে জ্যোতিষ্ক কি। দেখবে দিনের বেলায় কি না সূর্যকে দেখতে পাই, আর রাতের বেলায় আমরা চাঁদ, তারা, গ্রহাণুপুঞ্জ, ছায়াপথ ইত্যাদি দেখতে পাই। তাহলে এই যে আলোক বিন্দুর মতো যে অংশগুলোকে দেখা যায় তারাই কিন্তু জ্যোতিষ্ক নামে পরিচিত। পরের প্রশ্ন, নীহারিকা কি। নীহারিকার ইংরেজি বলেছিলাম নেবুলা। মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা ও গ্যাসের যে মহাজাগতিক মেঘ তৈরি হয় তাকে কিন্তু নীহারিকা বলা হয়। এই একটা নীহারিকার নাম হচ্ছে ক্যাটস আই, এটি হচ্ছে নীহারিকার নাম। এরপরে নক্ষত্র কি। নক্ষত্র বলেছিলাম যে মহাকাশে যে সমস্ত জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যাদের নিজস্ব আলো ও উত্তাপ আছে তাদের কি নক্ষত্র। যেমন সূর্য একটি নক্ষত্র। এবার যদি চাঁদ, চাঁদের তো আলো আছে, চাঁদ কি নক্ষত্র? না, চাঁদ কিন্তু নক্ষত্র নয়। কারণ চাঁদ হচ্ছে, আমরা জানি কি, চাঁদ পৃথিবীর একটা উপগ্রহ, সূর্যের আলোয় আলোকিত হয়। যেমন ভাবে দেখো, ঘরের মধ্যে টিউব বা বাল্ব জ্বললে তবেই কিন্তু ঘরটা আলোকিত হয়। ঘরে কিন্তু নিজস্ব কোনো আলো নেই, কিন্তু টিউব বা বাল্ব নিজে জ্বলে জ্বলিত অবস্থা থেকে ঘরটা আলোকিত হতে সাহায্য করে। তাহলে আমরা টিউব বা বাল্বকে, জ্বলন্ত টিউব বা বাল্বকে আমরা কিন্তু সূর্য বা নক্ষত্র হিসেবে ধরতে পারি, মনে করতে পারি, আর ঘরটাকে গ্রহ হিসাবে ধরতে পারি। তাহলে বোঝা গেল নক্ষত্র কি। এরপর ব্যাখ্যাধর্মী প্রশ্ন। ব্যাখ্যাধর্মী প্রশ্ন ৩ কি ৪ নম্বরে বা ৫ নম্বরে আসতে পারে। তাহলে ব্যাখ্যাধর্মী প্রশ্নের প্রথম যে প্রশ্নটা আছে, জ্যোতির্বিজ্ঞান বলতে কি বোঝায়। জ্যোতির্বিজ্ঞান বলতে বোঝায় যে সূর্য, চাঁদ, পৃথিবী বা অন্যান্য গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ছায়াপথ ইত্যাদি সম্পর্কে যে সমস্ত বিজ্ঞানীরা গবেষণা করেন তাদেরকে বলা হয় জ্যোতির্বিজ্ঞানী। আর এই বিজ্ঞানের এই শাখাটার নাম হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। এটি অনেক পুরনো বিজ্ঞান। তাহলে বোঝাতে পারলাম কি জ্যোতির্বিজ্ঞান বলতে কি বোঝায় না, সূর্য, চাঁদ, তারা, গ্রহাণুপুঞ্জ বা বিভিন্ন জ্যোতিষ্ক সম্পর্কে যে গবেষণা করা হয় বিজ্ঞানের যে শাখায় তাকেই বলা হয় জ্যোতির্বিজ্ঞান। পরের প্রশ্ন, রাতের আকাশে তারা মিটমিট করে কেন। এই প্রশ্নের উত্তরটা আমি বলেছিলাম, তবু আরেকটা বলে দিচ্ছি যে রাতের আকাশে তারা মিটমিট করে তার কারণ কি। তারা বলেছিলাম একটা জ্বলন্ত গ্যাসীয় আলোকপিণ্ড, এটি আমাদের থেকে কয়েক আলোকবর্ষ দূরে কিন্তু এরা রয়েছে। তাহলে এত দূরে পৃথিবী এবং তাদের মাঝে কিন্তু বায়ুমণ্ডল আছে। সেই বায়ুমণ্ডলটা যখন বায়ু প্রবাহিত হয় বা বায়ু যখন কাঁপতে থাকে তার ফলে তার ভিতর দিয়ে কিন্তু আলোটা প্রবাহিত হয়।
সেই জন্যই কিন্তু এই আলোটা কিন্তু কাঁপতে, তারাদের এই আলোটা আমরা কাঁপতে দেখি। পরের প্রশ্ন, মানমন্দির কি? মানমন্দির হচ্ছে একটা গম্বুজ আকৃতির গৃহ বা ঘর, যেখানে টেলিস্কোপ বসানো থাকে। একটা উঁচু স্থানে একটা গম্বুজ আকৃতির ঘর, যার মধ্যে টেলিস্কোপ বসানো থাকে। এই টেলিস্কোপের সাহায্যে কিন্তু আমরা দূর আকাশে গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ এদেরকে আমরা পর্যবেক্ষণ করতে পারি বা দেখতে পারি। তাহলে এই গম্বুজ আকৃতির ঘরটাই কিন্তু মানমন্দির। এরপর হচ্ছে সপ্তর্ষি মণ্ডল কি? সপ্তর্ষি মণ্ডল হচ্ছে উত্তর আকাশে ৭টি নক্ষত্র কাছাকাছি অবস্থান করে, তাদেরকে আমরা কাল্পনিক রেখা দ্বারা যদি যোগ করি তাহলে দেখতে একটা উল্টো জিজ্ঞাসা চিহ্নের মতো দেখায়। তাদেরকে আমরা বলবো সপ্তর্ষি মণ্ডল। এখানে ৭টি নক্ষত্র একসঙ্গে অবস্থান করছে বলে কিন্তু এদের সপ্তর্ষি মণ্ডল বলা হয়। এরপর হচ্ছে কালপুরুষ কি? কালপুরুষ শীতকালে দেখবে শীতকালে পূব আকাশে একটি নক্ষত্র মণ্ডলকে দেখা যায়, যাকে দেখতে অনেকটা যোদ্ধার মতো। তার এক হাতে ধনুক আছে, অন্য হাতে তরবারি আছে, এবং তার একটি কোমরে কোমরবন্ধনী আছে, এবং সেখান থেকে একটা ছোট্ট তরবারি ঝুলছে। তাহলে এই যে যোদ্ধার আকৃতি বিশিষ্ট নক্ষত্র মণ্ডল, তাকে আমরা কিন্তু কালপুরুষ বলবো। পরের প্রশ্ন, দিনের বেলায় তারাদের দেখা যায় না কেন? দিনের বেলায় তারাদের দেখা যায় না, দেখবে দিনের বেলায় কি হয় না, সূর্যের আলো তেজ এবং তীব্রতা খুবই বেশি থাকে। সেই জন্য কি হয় না, দিনের বেলায় রাতের আকাশে যে চাঁদ বা তারা এদেরকে কিন্তু দেখা যায় না। তার একটা সহজ পরীক্ষার কথা আমি আগের দিন বলেছিলাম, যে ঘরের মধ্যে যদি একটা টর্চ নাও, টর্চের উপরটা কাগজে দিয়ে একটা ছিদ্র করে নাও, টর্চের উপরে কাগজ দিয়ে ছিদ্র করে নিলে টর্চ যখন জ্বালাবে দেখবে কাগজে আলোগুলোকে দেখতে পাচ্ছ না। এবার যদি ঘরের লাইট যদি বন্ধ করে দাও, অন্ধকার করে দাও, এই অবস্থায় যদি টর্চ জ্বালানো হয় দেখবে ওই কাগজের ছিদ্র দিয়ে আলো বেরোচ্ছে, এবং সেই আলোগুলোকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ। তাহলে তাহলে যখন আমরা ঘরের মধ্যে লাইটটাকে জ্বালাই, তখন কিন্তু এই আলোর ছিদ্র দিয়ে যে আলোগুলো বেরোচ্ছিল টর্চে, সেই আলোগুলো কিন্তু আর দেখতে পাই না। যখন আলোটাকে মানে ঘরের আলোটাকে বন্ধ করে দেওয়া হয়, টর্চের আলোটাকে জ্বালানো হয়, তখন কিন্তু সেই আলোগুলোকে দেখায়। ঠিক একইভাবে দিনের বেলায় সূর্যের আলো এবং তেজ তীব্রতা এত বেশি থাকার জন্য আমরা রাতের আকাশে তারাদের আর চাঁদদের কিন্তু দিনের বেলায় দেখতে পাই না, রাতের বেলাতেই দেখতে পাই। পরের প্রশ্ন, টেলিস্কোপ কি? টেলিস্কোপ হচ্ছে একটা চোঙ এর মতো, ফাঁপা চোঙ এর মতো একটা যন্ত্র, যাতে বিভিন্ন কাঁচ লাগানো থাকে, শক্তিশালী কাঁচ বা লেন্স লাগানো থাকে, যার সাহায্যে আমরা দূর আকাশে গ্রহ নক্ষত্রদের পর্যবেক্ষণ করতে পারি। এই টেলিস্কোপটাই কিন্তু মানমন্দিরের মধ্যে বসানো থাকে, যেখান থেকে আমরা গ্রহ নক্ষত্রকে পর্যবেক্ষণ করতে পারি। এরপরে প্রশ্ন, ছায়াপথ বলতে কি বোঝায়? ছায়াপথ কি না, রাতের আকাশে অসংখ্য নক্ষত্র এবং গ্রহাণুপুঞ্জ এবং বিভিন্ন জ্যোতিষ্ক যখন দলবদ্ধভাবে একটা পথ বা রাস্তার আকারে অবস্থান করে, তখন তাকে বলা হয় ছায়াপথ। আমাদের পৃথিবী এই বা সৌরমণ্ডল, এগুলো কিন্তু একটা ছায়াপথের অংশ, যার নাম হচ্ছে আকাশগঙ্গা। তাহলে এই পর্যন্তই আমরা আলোচনা করেছিলাম। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা বাড়িতে তৈরি করে রাখবে। আরো যদি কোনো প্রশ্ন পাও জানার মতো করলে, সেই প্রশ্নগুলো কিন্তু বাড়িতে তৈরি করে রাখবে, এবং পরীক্ষায় এই ধরনের প্রশ্নই কিন্তু আসার সম্ভাবনা আছে। ধন্যবাদ।